বন্ধুরা, আপনারা কি কেউ জানেন ভারতের কোথায় সূর্য প্রথম ওঠে? ভোর কটার সময় হয়? আর তখন ভারতের বাকি অংশের মানুষ কি করে? যদি জানেন তো কমেন্ট করে জানান, আর যদি না জানেন সেটাও কমেন্ট করে বলুন। দয়া করে কিছু না বলে যাবেন না। আজকে এমনই একটি জায়গার কথা আপনাদের শোনাতে যাচ্ছি, যেখানে পর্যটকেরা সূর্যোদয় দেখতে ভোর ৩টের সময় ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেন। আর সেখানে ভোর হয় ৪টের সময়, যখন দেশের বাকি অংশের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। ব্যাপারটা খুব মজাদার, তাই না? এই গ্রামটি প্রতিদিন ভারতের প্রথম সূর্যোদয় দেখে। ১২৪০ মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রাম, যার একদিকে তুষারঢাকা পাহাড় এবং অন্যদিকে ঘন পাইন বন। ভ্যালিটি লোহিত এবং সতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এটি ভারত, চীন এবং মায়ানমার এই ৩ দেশের বর্ডার অঞ্চল। এর উপরের পর্বতগুলি ভারতে প্রথম সূর্যের রশ্মি পায়। মালভূমিতে সূর্যের রশ্মি স্পর্শ করে সূর্যোদয়কে এমন এক জাদুকরী দৃশ্যে পরিণত করে, যা আপনি অন্য কোথাও পাবেন না। ভ্যালিটি প্রতিদিন উদীয়মান সূর্যের সুন্দর রঙে স্নান করে, লাল, সোনা এবং কমলাতে। ভারতে প্রথম সূর্য রশ্মির সাক্ষী হতে আপনাকে ৮ কিলোমিটারের একটি ট্রেক করতে হবে। এই ভিউ পয়েন্টে পৌঁছানোর জন্য কোনো রাস্তা নেই। আপনাকে রাত ২:৩০ থেকে ৩টের মধ্যে রওনা হতে হবে, কারণ ৮ কিলোমিটার ট্রেক করে যেতে ১ ঘন্টারও বেশি সময় লাগে। প্রথমে আপনাকে ওয়ালং পৌঁছতে হবে। তার জন্য আপনি হাইকিং করতে পারেন। এরপর সেখানে উপস্থিত কোনো গাইডের সাহায্য নিয়ে আপনাকে ট্রেক করে ভিউ পয়েন্টে পৌঁছতে হবে। ট্রেকটি খুব খাড়া এবং চ্যালেঞ্জিং। ট্রেকিং করার সময় আপনি বন্যপ্রাণীর শব্দ এবং তাদের উপস্থিতি অনুভব করবেন। এই পথ একটি ঝুলন্ত ব্রিজের মধ্য দিয়ে যায়, যেটি অন্ধকারে পার হওয়াটাও রোমাঞ্চকর। ভিউ পয়েন্টে পৌঁছে আপনাকে অবশ্যই সূর্য ওঠার জন্য অপেক্ষা করতে হবে। সূর্যের জন্য অপেক্ষা করার সময় ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের একটি বাংকার দেখতে পাবেন। আধো অন্ধকারের মধ্যে বাংকার দেখার সময় আপনার গায়ের লোম খাড়া হয়ে উঠবে। তারপরই দেখবেন ধীরে ধীরে সূর্য ওঠা শুরু হয়েছে। আপনি লাল কমলা রং এবং তুষার ঢাকা শিখরগুলি সোনার মতো জ্বলজ্বল করতে দেখতে পাবেন। সূর্য, মেঘ এবং রঙের খেলা ফ্রেম বন্দি করতে ভুলবেন না। সারা দেশের আগে সূর্যোদয়ের প্রথম রশ্মি অনন্তকালের জন্য আপনার মনে গেঁথে যাবে। ট্রেকিং করে ফেরার সময় প্রচুর গাছপালা এবং প্রাণীর দেখা পাবেন। অরুণাচল প্রদেশ রেস্ট্রিক্টেড অঞ্চল, তাই এখানকার আদিবাসী ছাড়া অন্যান্য দর্শনার্থীদের রাজ্যে প্রবেশের জন্য সরকারি অনুমতি প্রয়োজন। এছাড়াও অরুণাচল প্রদেশ ভ্রমণের সময় আপনার একটি ইনার লাইন পারমিট থাকতে হবে। এই পারমিটগুলি অনলাইনে পাবেন বা ওখানে গিয়ে কোনো প্রশাসনিক অফিস থেকে সংগ্রহ করতে পারেন, যা আমি অরুণাচলের ওপর আগের ভিডিওতে বলেছি। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। ১৯৬২ সালে যখন চীনারা উত্তর পূর্ব ভারত আক্রমণ করেছিল, যাকে বলা হয় টাইগার্স মাউথ, তারা ভারতীয় সেনাবাহিনীর অপ্রস্তুত অবস্থার সুযোগ নিতে চেয়েছিল। লোহিত নদীর তীরে অবস্থিত ওয়ালং যুদ্ধ স্মৃতিসৌধ, যা সৈন্যদের স্মরণে, তাদের বীরত্ব এবং দেশের জন্য আত্মত্যাগের স্মরণে নির্মিত হয়েছে। স্মৃতিসৌধে জীবন উৎসর্গ করা সৈনিকদের মূর্তি রয়েছে। এছাড়াও আপনি ওয়ালং ওয়ার মেমোরিয়ালের চারপাশে একটি বন দেখতে পাবেন, যা বন্যপ্রাণী সমৃদ্ধ। আপনি সেখানে বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রাণীর মুখোমুখি হতে পারেন। এখানেই রয়েছে প্রকৃতির সৃষ্টি গরম জলের ঝর্ণা, নাম টিলাম। এখানে মাটি থেকে গরম জল আসে। দেশের ৩টি উষ্ণ প্রস্রবণের মধ্যে এটি একটি। টিলাম শীতকালে দেখার জন্য উপযুক্ত।
আপনার যদি অ্যালার্জি বা ত্বকের অসুখ থাকে তবে বলা হয় যে এই গরম জলের ঝর্ণায় স্নান করলে তা সেরে যাবে। অরুণাচল প্রদেশের ডং গ্রাম দেখার সর্বোত্তম সময় এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর, যখন আবহাওয়া মনোরম এবং আকাশ পরিষ্কার থাকে। এই সময়ের মধ্যে আপনি সেখানকার সম্ভাব্য সেরা দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারেন। জুলাই থেকে আগস্ট পর্যন্ত বর্ষা মৌসুমে ডং গ্রামে যাওয়া এড়িয়ে চলুন। এই স্থানটিতে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের আশঙ্কা থাকে, যা আপনার ভ্রমণকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। ডং গ্রামের নিকটতম বিমানবন্দর হল আসামের ডিব্রুগড় বিমানবন্দর। আপনি বিমানবন্দর থেকে ডং গ্রামে একটি ট্যাক্সি ভাড়া করতে পারেন বা একটি পাবলিক বাসেও যেতে পারেন। নিকটতম রেলওয়ে স্টেশনটিও হল আসামের ডিব্রুগড়। সেখান থেকেও একই উপায়ে আপনি ডং গ্রামে পৌঁছাতে পারেন। এখানে বেশ কিছু হোমস্টে আছে, যেমন মেয়ার হোমস্টে ডং ভিলেজ, ফরেস্ট হোমস্টে, মেয়ার হোমস্টে নামতি ইত্যাদি। আপনি আপনার পছন্দ মতো একটা বেছে নিতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।